তোষামোদ ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি সাইদ খান। আমাদের আজকের বিষয়, মনোনয়নপত্র বাতিলে কী প্রভাব ফেলবে নির্বাচনে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিষয় শুনলেন, শুরুতেই আজিজ ভাই আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। মনোনয়নপত্র আমরা দেখলাম যে যাচাই বাছাই গত দুদিন ধরে যাচাই বাছাই চলল এবং বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও কয়েকজন দলীয় প্রার্থীরও মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং কিছু স্থগিত ছিল, পরে আবার তাদের আবেদনের প্রেক্ষিতে বেশ কয়েকটি মনোনয়ন বৈধতা পেয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী অধিকাংশই মনোনয়ন বাতিল হয়ে গেছে। এর মধ্যে এই গণ অভ্যুত্থানের এনসিপি থেকে পদত্যাগী বেশ কিছু নেতাদেরও মনোনয়নপত্র মোটা দাগে বাতিল হয়েছে। এতে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আসলে সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে একটি উৎসব মুখর নির্বাচন হবে, একটি ঐতিহাসিক নির্বাচন হবে, এই নির্বাচনে আদৌ কি কোনো প্রভাব পড়বে না উৎসব দেখে আরো বেশি? মনোনয়নপত্র বাতিল হতেই পারে, জি, ভুল করলে বাতিল হতে পারে। তবে আপনি যেটা বললেন স্বতন্ত্র প্রার্থী, এই স্বতন্ত্র প্রার্থীতে এত সংস্কার করলো, আপনি চিন্তা করেন 1,00,000 লোকের 1,000 লোকের নাম্বার সহ আপনার নাম লিখতে এটা 1,000 ঠিক না, 1% ভোটার, 1% ভোটার, 3 লাখ আরো বেশি হবে, বেশি হবে। এটা কি অত্যন্ত কঠিন? 1, 2 হলো যিনি স্বাক্ষর দিলেন তিনি তো তাকে ভোটের আগেই তাকে সমর্থন দিলেন, ভোট দিয়ে দিলেন, এটা হলো। সুতরাং এটা রাখা উচিত হয় নাই। যেমন ধরেন তাসনিম জারা, এই নিয়ম তো বেশ আগে থেকে চলে আগের থেকেই ছিল, কিন্তু এটা ঠিক না। তখন তো আপনারা বলেননি। তাসনিম জারা যেমন সে যেটা অ্যাপিল করেছে, সে বলেছে যে তার যত সে সিগনেচার নিয়েছে যাদের নাম এই 1%, তাতে তার ভিতর থেকে 10টা দৈব চয়ন পদ্ধতিতে, হ্যাঁ দৈব চয়ন ভিত্তিতে 10 জনের নাম, তাতে দেখা গেছে 2 জন বাইরের ভোটার আছে, বাইরের একজন বাইরের ভোটার, হ্যাঁ, আর একজন স্বীকার করেন, হ্যাঁ স্বীকার করেনি। তো এখন আপনি এই যে হলো, তা এই জন্য অ্যাপিল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি ইলেকশন করতেছি স্বতন্ত্র, এখন 1% দরকার, ধরেন আমার এলাকায় প্রায় 3.5 লাখ ভোটার, 3.5 লাখ ভোটার, 3500 ভোটার স্বাক্ষর করা কি আদৌ সম্ভব? এবং তাদের ভোটার নাম্বার সহ, খেয়াল করে দেখেন তো এটা কি কঠিন কাজ না? 1, 2 নম্বর হচ্ছে ইলেকশনের আগে এই লোকটা স্বাক্ষর দিবে কেন? ভোট তো দিবে না, এটা তো এক ধরনের সমর্থন দেওয়া, তো এটা তো ঠিক না। দ্বিতীয়ত এখন ধরেন হেঁটে চলছে, আমি ভোট নিচ্ছি, হঠাৎ করে একজন রাস্তা দিতে, ভাই আপনি কি এলাকার লোক? যে হ্যাঁ, হ্যাঁ দেন, স্বাক্ষর দেন। আবার ভোটার নাম্বারটি তো অনেক ভোটারেরই জানা নেই, তা ভোটার তো ওই আবার কত কষ্ট, চিন্তা করেন ইলেকশনের আগে তার পরিশ্রম কত। সুতরাং তারপরে আমি বলবো ধরেন আপিল করলে কিছু তোর কারেকশন হবে, কিছু হয়তো প্রার্থিতা ফেরত পাবে। তবে আমি এটাকে কিন্তু আমি বলবো যে গোপন ব্যালটে নির্বাচিত হবে, এটা ওপেন ভোটিং হয় 1%-এর। স্বতন্ত্রের বেলায় এই ধরনের বিধি রাখা, তারপরে স্বতন্ত্র প্রার্থী তো সহজে হবে না কেউ, রাজনৈতিক অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীকে ডিসকারেজ করা। একটা এলাকায় ধরেন একটু গণ্যমান্য ব্যক্তি আছে, কলেজের শিক্ষক আছে, ধরেন টিচার আছে বা প্রভাবশালী ব্যক্তি আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, তারা তো এই হ্যাসেলের জন্য তো প্রার্থী। আজিজ ভাই, এখানে আপনি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি
একটি রিয়াকশন দিয়েছেন। আপনি জানেন যে জামাতের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন স্থগিত ছিল এবং বাতিল হয়েছে বেশ কয়েকজনের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বের দায়ে। জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেছেন যে তুচ্ছ বিষয়কে ইস্যু করে এই প্রার্থিতা বাতিল করা হচ্ছে, এক ধরনের একপেশে নীতি অবলম্বন করা হচ্ছে। উনি আগে গেলেন কোথায়, আগে ছিলেন কোথায়? এটা সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তো ওখানে বসা ছিলাম বঙ্গভবনে। ওই 106 অনুচ্ছেদের রেফারেন্স আসে না বলে ওত কিন্তু অপেক্ষা ছিল, ওত নেওয়া। তারপরে ওত নিয়েছে সংবিধান অনুযায়ী। সংবিধানে তো লেখা আছে দ্বৈত নাগরিক কোনো সরকারি চাকরি বা কোথাও থাকতে পারবে না। চুরি করে ফেসি সরকারের সময় ছিল, সেটা আলাদা কথা, কিন্তু ধরা পড়লে কেন হবে না, কেন বাতিল হবে না, না? উনি শুধু এইটিকে ইস্যু করেননি, উনি বলেছেন যে আরো তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলে অনেকের প্রার্থিতা না, বাতিল তুচ্ছ করা তুচ্ছ যারা পলিটিক্স করে, দেশ চালাবেন, তারা ভুল করবেন কেন? ভুল করবেন কেন? এখানে স্বতন্ত্র প্রার্থীর যে হার্ডেলটা দেওয়া হয়েছে, সে তো পলিটিশিয়ানের জন্য এটা নাই। পলিটিশিয়ান শুধু ফর্ম পূরণ করবে এবং তথ্য সরবরাহ করবে। আমার তো মনে হয় যে 3 মাস আগে প্রার্থীদের নাম ঘোষণা করা দরকার এবং তাদেরকে দুদক এবং অন্যান্য ইন্টেলিজেন্স দিয়ে তদন্ত করে তারা সৎ কিনা, তারা আগামী দিনে সৎভাবে দেশ চালাবে কিনা, এটাও পরীক্ষা করা কিন্তু দরকার। রাজনৈতিক দলগুলো তো প্রায় 1 বছর আগেই তাদের প্রার্থী ডিসক্লোজ করেছেন। না, তখন গভর্নমেন্ট ইন্টেলিজেন্স বা গভর্নমেন্ট এজেন্সিগুলো কাজ করেনি। শুধু জামাত করেছে, আর ধরেন অন্য পার্টি তো পরে করলো। না, বিএনপিও তো মাস 4 আগেই করেছে। না, এটা অল্প কিছু দিছে, সব দেয় নাই তো। এখনো তো বিএনপির যে প্রার্থী তার শেষ হয়েছে, তো শেষের দিনও হয়েছে। তো সুতরাং সবাই না। তো এখন যেটা আপনি বলছেন সেটা তো নিয়ম নাই যে আগে তদন্ত করা, সৎ বাছাই করা, এটা নাই। এখন তো চোর খোঁজে নমিনেশন দেওয়ার সময়, চোর খোঁজে টাকা আছে কিনা, ইলেকশন করতে পারবে কিনা, তার কমপক্ষে 10 কোটি 100 কোটি টাকা আছে কিনা, ওইগুলি খোঁজে। তো শুরুতেই আমি ধরেন এক নির্বাচনে করলাম, আমার 20 কোটি টাকা খরচ হবে, তা আমি 20 কোটি টাকার ওটা মুদ্রাস্ফীতি সহ 25 কোটি টাকা চুরি করব না? আবার সামনের বছরে মুদ্রাস্ফীতি সহ 30 কোটি হবে, আমি 38 কোটি টাকা চুরি করব। চোর তো আমাকে শুরুতেই বানানো হয়। তো সুতরাং দেশটা আপনার দুর্নীতিমুক্ত হবে কি করে? আমাদের দেশের প্রধান, আমি তো বলবো আমাদের দেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি। প্রত্যেকটা মানুষের মনোজগৎ কিন্তু 54 বছরের সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কারণ আমি সৎ আছি, ধরেন সুযোগ পাই না বলে চেয়ারে বসায় দিলে বোধহয় আমিও চুরি করে ফেলতাম, ব্যাপারটা তো এরকম। তো এখন তো স্ট্রাগল করতে হয় সৎ থাকতে। সৎ থাকলে কেউ এই সমাজে কোনো মূল্যও নাই, পাত্তাও দেয় না কেউ, যে ওর টাকা নাই, ওর কোনো দাম নেই, এই অবস্থা। সুতরাং আমি বলবো যে পলিটিশিয়ান দ্বৈত নাগরিক, এটা সংবিধানে লেখা আছে। ওই ব্যাটা চুরি করছে, গোপন করছে কে? ওকে জেলে ঢুকানো দরকার। এছাড়াও তো অন্যান্য নানান ইস্যুতে ঋণ খেলাপি বা নানান কারণে ঋণ খেলাপি তো আছে, আরপিওতে আছে। ঋণ খেলাপি তো তুমি ইলেকশন করতে যাও কে? ব্যাংকের টাকা মারিয়ে খাইছো, তোমার ইলেকশন করার শখ কে? ইলেকশন করার শখ কে? আর যে নমিনেশন দিছে তাকে ঋণ খেলাপি দিছে কেন? আরপিওতে তো আছে এগুলা। আরপিও তো পড়েন নাই আপনি, পড়ে নমিনেশন দেবে না? পরে নমিনেশন এতে করে কি আসলে নির্বাচনটি উৎসব মুখর থাকবে শেষ পর্যন্ত? কেন থাকবে অনেক না? প্রার্থীর তো প্রার্থিতা বাতিল হয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থীদের। এ পর্যন্ত 300 সিটের কোনো সিট খালি আছে আমার চোখে পড়ে না, খালি নেই, কিন্তু তো তাহলে স্বতন্ত্র অসুবিধা প্রার্থীদের কি? অনেকেরই বাতিল হয়েছে। জাতীয় পার্টি অনেকেরই বাতিল হয়েছে, সে ভুল করছে, বাতিল হয়েছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন সাবমিট করেছে, তাদের অধিকাংশ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। আরে ভাই, প্রথমে শুনছিলাম জাতীয় পার্টি প্রার্থীই পায় না, আচ্ছা। কারণ ওই প্রার্থীই পায় না। এখন যে পাইছে সে তো দেখা যায় গিলোটিন, মানে সে রাজি না, তারে জোর করে এনে হয়তো ফাইন্যান্স করে তারে প্রার্থী বানায় দিছে, ও কোনো মতো ফর্ম পূরণ করে দিছে, সব বাতিল। তো সুতরাং আমি মনে করব যেটা নিয়ম আরপিওতে লেখা আছে কিভাবে আপনি কি করবেন, হ্যাঁ, সেগুলো সরবরাহ করবে। সে যেটা ডুয়েল সিটিজেন থাকুক, ব্যাংক ডিফল্টার থাকুক, তারা সেটা ক্লিয়ার করবে। জি, আজিজ ভাই, আপনার কাছ থেকে শুনবো। রনি ভাই, আপনি তো দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি করেছেন, সাংবাদিকতা করেছেন, পার্লামেন্টে ছিলেন, সব জায়গায় অভিজ্ঞতা আছে নির্বাচনের সব দিক থেকে। সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছেন, রাজনীতিক হিসেবে ভোট আহ্বান করেছেন, পার্লামেন্টারিয়ান হিসেবে ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন। আজিজ ভাই অনেকগুলো অভিযোগ করলো যে মনোনয়নের বেলায় দুর্নীতিবাজ খোঁজা হয়, মনোনয়নের আগে কেন দলগুলো এগুলো স্কুটিং করে না, এই সব বিষয়গুলো অভিযোগ তুললেন। আপনি কি বলবেন? আপনি তো এখন রাজনীতিকে গবেষণা করেন, বিশ্লেষণ করেন। আমার কাছে মনে হয়েছে যে মেম্বার অফ পার্লামেন্ট যে পদটি,
রাষ্ট্রের একটা সাধারণ জনমত হওয়া উচিত যে আমরা সংসদে 300 জন মানুষকে পাঠাবো, তারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি ব্যবসায়ীদের মধ্যে থেকে আমরা 50 জন সিলেক্ট করি, তারা হবেন সৎ ব্যবসায়ী, যে ব্যাংকে টাকা মারে, টাকা হাওলাত করে, পরিশোধ করতে পারে না, সাকসেসফুল না, স্টাফদের বেতন দেয় না, এরকম লোক 1000 কোটি টাকার ব্যবসায়ী হলেও এরকম কৃপণ এবং কঞ্জুস প্রকৃতির লোকরা আমরা পার্লামেন্টকে পাঠাবো না। আমরা শিক্ষকদেরকে পাঠাবো, ধরুন কথায় কথা তাদের মধ্যে থেকে 10 জন, কিন্তু এমন শিক্ষককে পাঠাবো না যে লেখাপড়া জানে না, বা লেখাপড়া জানে দুর্বৃত্ত প্রকৃতির, চরিত্র ভালো না, আবার নিজের জ্ঞান গরিমা দেখানোর জন্য সে একটু মোজ বাঁকা করে রাখলো, চুল পিছনে, সামনে টাক, বিশাল টাক, কিন্তু পিছনে 1 হাত লম্বা চুল নিয়ে ঘুরতেছে। এরকম অদ্ভুত প্রকৃতির লোকজন আমাদের পার্লামেন্টে দরকার নাই। আমরা এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন পার্লামেন্টে, আমরা ধরে নেব যে সারা পৃথিবীর মানুষ দেখবে যে এরাই হলো বাঙালি, এরা বাংলাদেশের লোক, এরা বাংলাদেশের ব্যবসায়ী, এরা রাজনীতিবিদ, 100% রাজনীতিবিদ, এরা কমিউনিটি লিডার। এমনকি যদি আমরা পাহাড়ি বা কোনো যাকে বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী থেকে কোনো রিপ্রেজেন্টেশন কাউকে নেই, এমনকি ধরেন ম্যাথর সম্প্রদায় নিলেন, কিন্তু দেখতে হবে যে ম্যাথরদের মধ্যে সবচেয়ে সুদর্শন, সুন্দর, শিক্ষিত ম্যাথরটা যেন পার্লামেন্টে যায়। হতে পারে একটা সময় তো চন্দ্রগুপ্ত মৌর্যের জামানাতে বেশ্যা যারা ছিলেন তাদেরও রিপ্রেজেন্টেটিভ, তাদের একটা মিনিস্ট্রি ছিল, গণিকা মিনিস্ট্রি, মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী, এবং বেশ্যাদের যে সর্দার ছিল তারা রাজপ্রাসাদে সরাসরি ঢুকতে পারত। তা আপনি যদি আমাদের এই সমাজে কত ভ্রাম্যমান পত্রিকা থেকে শুরু করে কত কিছু আছে, ইটস নট লেস দ্যান 1 crore, যদি আপনি তাদের রিপ্রেজেন্টেশন দিতে চান দেন, আপনি যদি তৃতীয় লিঙ্গর রিপ্রেজেন্টেশন দিতে চান দেন, তবে প্রত্যেকটা লোকের তার সেই স্ব পেশাতে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী, যোগ্যতা এবং প্রেজেন্টেশন থাকতে হবে। হি মাস্ট বি দ্য বেস্ট অ্যামং দ্য কমিউনিটি। এখন দুর্ভাগ্য হলো যে আমাদের এখানে কতগুলো নিয়ম, যেমন আমি প্রথমেই আজিজ ভাইয়ের সাথে একটা ব্যাপারে মানে যাকে বলে ঐক্যমত পোষণ করছি, যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এদের একটা বিরাট অংশ দুর্নীতিবাজ, লেখাপড়া জানে না। এই যে দেখেন মানে মেজাজটা এমন গরম হয়ে যায়, থাকে গুলশান বনানীতে 10 লাখ 15 লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে, সে বলছে যে তার বাৎসরিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছরে হয় কী করে? তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাও কই? তুমি এই 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। আবার একজন লোক সরকারি একটা চাকরি করত, তো সরকারি একটা চাকরি করত কি ছিল, একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল, এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিলই ছিল, এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে 10 কোটি টাকা ইনকাম। আমাদের প্রশ্ন যে এই 10 কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোত্থেকে? তোমার তো বাপের কিছু ছিল না, ইওর ফাদার ওয়াজ এ পোর ম্যান। তুমি জীবনের শুরু করছো একটা টিওনোর মানে মানে এসিল্যান্ডের চাকরি দিয়ে, তারপর তুমি এই কয় বছর বা 2 বছর বা 3 বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল, তোমার এই টাকা হলো কোত্থেকে? আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে, আর এক গ্রুপ বলছে টাকা নাই। এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যে এই 1% দরকার নেই, এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল, যেমন দেখা গেল যে একজন মানুষ 30 বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো যখন আপনি 30 বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে, একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে MA পাস করেছেন, তো একজন লোক MA পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, PhD করেছেন, রাজনীতি করেছেন, সৎ হিসেবে আসেন, আপনি তো তার সঙ্গে যে SSC পাস করেননি, ব্যাংকের টাকা মেরেছে, সফল হয়নি, তাকে আপনি এক টেবিলে বসাচ্ছেন। এটা একটা বৈষম্য হয়ে গেল না? তো এখন এই যে বৈষম্য হয়ে গেল, ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন, যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে, যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে, দেশে এবং দেশের বাইরে, যারা রেড পাসপোর্ট পাবে, যারা মৃত্যু পর্যন্ত একজন MP মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি
মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয় সমপর্যায়ের। তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি ভিআইপি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন। তা আমরা তো লেদু গেদু ধলা ভণ্ড প্রতারক চোর স্যাসর এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না। এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি, আমি এটা হচ্ছে, আরে বাবা তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারোনি, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিক মতো ফেরত দিতে পারোনি, তো সেখানে তুমি 5 লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা, তাদের অভাব অভিযোগ তুমি করবে। একটা এলাকাতে 5,000 কোটি টাকার বছরে যদি 4-5 বছরে কাজ হয়, তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে, লালসা চলে যাবে। এই লালসা থেকে তুমি কিভাবে মুক্ত হবে? আরেকটা জিনিস রিয়েলিটিতে চলে আসতে হবে, সেটা হলো যে আমাদের দেশে যখন যে নির্বাচনী বিধি ব্যবস্থা, কোনো একটা নির্বাচন 1 কোটি টাকার নিচে হবে না। আর অনেক অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে, সেখানে মিনিমাম 10 কোটি টাকা থেকে 20, 25, 50 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী। এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসুর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে, এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে, আমি জানি যেমন ধরেন আমার যে নির্বাচনী এলাকা, এখানে নির্বাচন করতে 1 কোটি টাকা লাগবে। আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন, বেগমগঞ্জে নির্বাচন করতে 20 কোটি টাকা লাগবে। এখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি এই 20 কোটি টাকা কোথায় পেলেন, আপনি এটা খরচ করলেন, উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন এই 20 কোটি টাকা কেন আপনি খরচ করবেন, এবং এই টাকাটা আপনি রিটার্ন নেবেন কিভাবে, এবং আপনার যে 20 কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান। আপনার যদি বৈধ ইনকাম থাকে, 100 কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে, ইভেন 20 কোটি টাকা থাকে, আপনার টাকা আপনি ছেড়ে ফেলে দেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনের টাকা আসবে, কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা শুভঙ্করের ফাঁকি। রনি ভাই, তাহলে প্রশ্নটি যে জায়গাটিতে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মানে আপনাদের দুজনের আলোচনায় দেদারসে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল, তাহলে কি উৎসব থাকলো? এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে? মানে মূলত হলো কি, আসলে যেই লাউ সেই কদু। আগে যেভাবে এই যে রাজনীতির নামে চাঁদাবাজি, মনোনয়ন বিক্রি, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া, এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হলেও পরিবর্তন হবে, কিন্তু অবস্থা হলো যে আগের চাইতে অন্ততপক্ষে 3 গুণ 4 গুণ খারাপ হয়ে গেছে। এর কারণ হলো সেই আওয়ামী লীগ জমানাতে 14, 18 তারা যা কিছু হোক না কেন, সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল, জি, সব দিক থেকে। আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন, এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন, তাহলে আপনি দেখবেন 2009 সালে আমরা যখন প্রার্থী ছিলাম, আমাদের কথা বাদ, তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল, আপনি বলতে চাচ্ছেন? মানে এখন যেভাবে তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল, অনেক ভালো কোয়ালিটি ছিল। এর বিষয়ে আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনি। রনি ভাই, বিরতির আগে আপনার কাছেই ছিলাম আলোচনায়। আপনি বলেছেন যে এর আগের পার্লামেন্টেরিয়ানদের মধ্যেও একটা কোয়ালিটি ছিল বা একটা স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এখন যারা ভোটের মাঠে ভোট প্রত্যাশা করছেন তাদের সেই কোয়ালিটিটি আপনি দেখছেন না। আমি বলি, আমি আগের পার্লামেন্টগুলো শুধুমাত্র আমি যতদিন থেকে পার্লামেন্ট দেখে আসছি, আমি 79 থেকে পার্লামেন্টগুলো দেখে আসছি, যারা আসছে শাহ আজিজুর রহমান থেকে শুরু করে একেবারে 2024 সনের সর্বশেষ শেখ হাসিনা পার্লামেন্ট। তো এখানে যেটা হলো যে মিলিটারি যে অফিসার, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা সেনাপ্রধান, ওর মধ্যে সবচেয়ে মেধাবী যে লোকটি, ও কিন্তু এমপি হওয়ার চেষ্টা করতেন। তারপরে সচিবদের মধ্যে যিনি ক্যাবিনেট সচিব হতেন বা যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল, তারা এমপি হওয়ার চেষ্টা করতেন। ব্যবসায়ীদের মধ্যে ওইরকম। তাহলে দেখা গেল অ্যাটলিস্ট 50% লোক আসছে রাজনীতি থেকে, বাকি 50% বিভিন্ন শ্রেণী পেশা থেকে, বিভিন্ন স্টেক থেকে। তো এর মধ্যে একটা সম্মিলন হতো। এবং পার্লামেন্টের মধ্যে আমরা দেখতাম, আমি যে পার্লামেন্টে ছিলাম 9 পার্লামেন্টে, সেখানে আসলে যাদের একটু লেখাপড়া কম বা প্রান্তিক থেকে এসছে,
এমপি হয়ে আসছে তারা কিন্তু কখনো আমাদের সামনে বসতেনও না, এতটা সম্মান মর্যাদা দিতেন। আবার আমরা যেমন সুরেন্দ্রনাথ সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, মানে এই সকল জায়ান্ট যারা পার্লামেন্টেরিয়ান ছিলেন, বা বিএনপির মধ্যে ধরেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ছিলেন, মওদুদ আহমেদ ছিলেন, জাতীয় পার্টির মধ্যে কাজী ফিরোজ রশিদ থেকে অন্যান্য যারা ছিলেন, মানে পার্লামেন্টের মধ্যে আমরা তাদের সবাইকে মনে করতাম আকাশের একটা নক্ষত্রের মতো। এদেরকে দেখলে মনে হতো এমপি। আর ওদেরকে দেখে আমাদের একটা স্বপ্ন হতো যে ইস, এই যে মনিরুদ্দিন খান বাদল যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমি যদি এভাবে দিতে পারতাম, আমার কাছে মনে হতো। আচ্ছা, এখন আপনি দেখুন যে সকল প্রার্থী হয়েছে তাদের কাকে দেখে আপনার স্বপ্ন হয়? এদের মধ্যে তো অনেক যোগ্যতম নেতা আছে। আমি শুধু রাজনৈতিক বলি নেতা যে আছে। আপনি বলেন তো এই পার্লামেন্টের মধ্যে একজনের নাম বলেন, মানে এই প্রজন্মে আসছে, আগের প্রজন্ম বাদ, মানে এইবার প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, আপনার যদি একটা বোন থাকে আপনি তাদের কাছে বিয়ে দিতে রাজি, আপনার যদি একটা মেয়ে থাকে তাকে আপনি জামাই বানাতে রাজি, আপনি যদি সন্তান হন এরকম মনে হবে যে এরকম একটা বাপ থাকলে আমি খুব হ্যাপি হতাম। কোনো মেয়েকে দেখে আপনার মনে হয় যে একে আমি আমার মা বানাতাম, আমার বোন বানাতাম, অথবা আমার প্রেয়সী বানাতাম। বুকে হাত দিয়ে বলেন তো, লিডার শুড বি জাস্ট লাইক এ ক্যাপ, আমার মাথার তাজ। নেতা হবে এমন যাকে দেখলে আমার শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, যাকে আমি অনুসরণ করব, যাকে আমি বিশ্বাস করব। এদের মধ্যে সেই কোয়ালিটি আপনি দেখছেন না? আমি আপনার কাছে প্রশ্ন করেছি, প্রশ্নটা এই পর্যায়ে থাকুক। আমি শুধু যে জিনিসটা বলছি যে যিনি বা যারা অ্যাটলিস্ট অন অ্যাভারেজে 5 লাখ লোকের আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসার প্রতীক হবে। আমি ধরুন এমপি ছিলাম, তা আমার এলাকাতে প্রত্যেকটা লোক, আমি বা আমার স্ত্রী, আমাদেরকে মনে করে আমরা ওই নির্বাচনী এলাকার ফার্স্ট লেডি, ফার্স্ট ম্যান, প্রেসিডেন্ট। আমি কোনো ক্ষমতা থাকুক আর না থাকুক, ওই এলাকার সব সমস্যা নিয়ে লোকজন আমার কাছে আসবে। আচ্ছা, তা আসার পরে কি হলো, আমাকে প্রথমত একটা প্রত্যুৎপন্নমতিত্ব থাকতে হবে যে লোকটি আমার কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা খুব দ্রুত বুঝতে হবে। 2 নম্বর হলো সে একটা সমস্যা নিয়ে মজলুম হয়ে আমার কাছে আসছে, একটা স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে। তো সেক্ষেত্রে ধরুন পলিটিক্যাল কোয়ালিটি, প্রফেশনালিজম, দক্ষতা, অভিজ্ঞতা, কানেক্টিভিটি, মেধা, যোগ্যতা, অর্থাৎ একটা মানুষের হিউম্যান কোয়ালিটির এক্সট্রিম লেভেলের সব যোগ্যতা একজন রাজনীতিবিদের মধ্যে যদি না থাকে, তাহলে ওই রাজনীতিবিদ মেম্বার অফ পার্লামেন্ট হলে ওই এলাকার মানুষের জীবনে জাহান্নাম নেমে আসে। আর যখন ওরকম একটা মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়, প্রত্যেকটা এলাকা একটা জান্নাতের টুকরোতে পরিণত হয়ে যায়। এখন আপনি যদি টিআর বিক্রি করতে হয়, কাবিখা বিক্রি করতে হয়, 2 কোটি টাকা আপনি আপনার 10 জনের কাছ থেকে চাঁদা নিয়ে, হাওলাত করে, চুরিচামারি করে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা ইলেকশন করেছেন, আর গরিবের হক মেরে আপনাকে সে টাকা উপার্জন করতে হবে, আপনার ফলাফল ভালো আসবে না। তো যার জন্য হয় কি, আমি এই জিনিসগুলো ইন্ডিকেট করছি, নট ইন পার্সন, আমি কাউকে ইন্ডিকেট করে আজ বলছি না, কিন্তু আমার এখন এই যে প্রসিডিংটা মনে হচ্ছে, এই যে নির্বাচন হচ্ছে, যারা যারা আসছে, যেহেতু আমি সেই বললাম যে আমি তো শাহজিজুর রহমান তো একজন রাজাকার ছিলেন, কিন্তু যোগ্যতায় শাহজিজের মানে তার সমপর্যায়ের লোক তো পার্লামেন্টে ছিল না, মানে মেধায় মননে সব দিক থেকে। আপনি মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টেরিয়ান ছিলেন, আপনি মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক ছিলেন, আতাউর রহমান সাহেবের মতো লোক আমাদের দেশে পার্লামেন্টে ছিলেন, শেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ ছিলেন। এই দেশে শেরে বাংলা ফজলুল হক মানে জওহরলাল নেহেরু, মানে শেরে বাংলা ফজলুল হকের একবার পিএস ছিলেন। আবার জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু শেরে বাংলা ফজলুল হকের পিএস ছিলেন। উই আর দ্য বেঙ্গলি। আমাদের এইরকম একটা লিগ্যাসি আছে, ঐতিহ্য রয়েছে, এরকম ভালো ভালো মানুষ আমাদের দেশে জন্ম নিয়েছে। আপনি যে দেখেন, একজন সচিব ছিলেন মোকাম্মেল হক, মোকাম্মেল হকের বাবা ছিলেন মোজাম্মেল হক, বিখ্যাত কবি। এই যে বাংলাদেশে আপনি চিন্তা করেন, সর্বভারতীয় রাজনীতিতে দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন মাওলানা আকরাম খাঁ, আপনি কল্পনা করতে পারবেন না তার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে কোন পর্যায়ে ছিল। আমাদের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার এই জগতে, রাজনীতির জগতে আবুল হাশিমের মতো মেধাবী, যে বদরুদ্দিন নমর সাহেবের বাবা আব্দুল হাশিমের মতো মেধাবী লোক আমাদের এই রাজনীতিতে ছিল। কেন এখানে এমন লোক আসবে যার লেখাপড়া, যার চেহারা সুরত, কথাবার্তা, পোশাক, ড্রেস কোড দেখে আমার মনে কোনো সম্ভ্রম আসবে না? কেন তাকে দেখলে আমি আশরাফুল মাখলুকাতের সুন্দর সুন্দর নাম, যে আগামীর যে পার্লামেন্ট সেটি নিয়ে আপনি অনেক বেশি আশাবাদী না? মানে এখানে আশাবাদীর তো প্রশ্নই আসে না, আমি বরং মানে আতঙ্কিত। মানে এই নির্বাচনেও কোনো মানে এখানে যে কোনো উৎসব বা একটা যে ইতিহাস সৃষ্টি করবে এরকম কিছু দেখছেন? এটা আমার পরবর্তী প্রজন্মের হয়তো ভালো লাগবে, যেহেতু আমি এর দেশ চাইতে ভালো ভালো মানুষদেরকে দেখে আসছি, সফল মানুষ। আমি ধরুন সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে আসছি, তো যখনই আমি হুম্মামকে দেখছি
আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে, এবং আমি এই দুজনের মধ্যে ডিফারেন্স মনে হচ্ছে হুম্মামের সাথে তার বাবা 100 টাইমস বেটার। খুবই স্বাভাবিক। খুব স্বাভাবিক। আবার এখন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে আমি দেখেছি কলিগ, তার ছেলে এখন নওশাদ জমির আসছে। আমি নওশাদ জমিরকেও চিনি আর জমিরুদ্দিন সরকারকে চিনি, কিন্তু আমার মনের মধ্যে তো সেই নওশাদ জমিরের কথার পরিবর্তে তার বাবার কথা মনে আসছে। এটা আমার এই দোষ কি আমার বলেন? এটি খুবই আবার স্বাভাবিক। শামাউবাইদের কথা চিন্তা করেন, সে প্রার্থী রনি হয়েছে। ভাই, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু আজিজ ভাইয়ের কাছ থেকে আরেকটু শুনতে চাই। আজিজ ভাই, একই বিষয়ে যে এই নির্বাচন তো এক ধরনের উৎসবের ডামাডোল বেজে গেছে, একই সঙ্গে নানান ধরনের আন্দোলন সংগ্রামও আছে। এর মধ্যে ইনকিলাব মঞ্চ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। একদিকে নির্বাচনী আমেজ, অপরদিকে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়া এবং ইনকিলাব মঞ্চ সহ কিছু স্টেকরা আন্দোলনমুখী, সবটা মিলিয়ে নির্বাচনটি আসলে কোন পথে এগোচ্ছে, পরিবেশটা কেমন ইনকিলাব দেখছেন? মঞ্চ আন্দোলন করছে হাদির বিচারের জন্য, হাদি হত্যার বিচারের দাবিতে, সেটি আমরাও চাই। তা আমার প্রশ্ন হচ্ছে, হাদি নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সে একটা ব্যতিক্রম ধর্মী রাজনীতিবিদ ছিল। আমি বলবো সে অন্য ধরেন পায়ে হেঁটে রিকশায় চড়ে পয়সা খরচ না করে একটা নূতন ডাইমেনশন এনেছিলেন, রাজনীতিতে ডাইমেনশন এনেছিলেন যে নেতৃত্ব কেমন হতে হয়, তিনি কিন্তু কিছুটা চোখে আঙুল দিয়ে দেখার চেষ্টা করেছেন। কুপিয়ে হত্যা করা, গুলি করে হত্যা করা। এবং যে ঘাতক তার সাথে ছিল, মিছিলে ছিল, মিটিংয়ে ছিল। তার আগে আপনার গণ অধিকার পরিষদের সেক্রেটারি তিনি রাশেদ সাহেব, তিনি বললেন 50 জন এমপি প্রার্থী টার্গেট কিলিং হবে। আমার কাছে তথ্য আছে। তথ্যটা পরে কেন এমপি মারা গেল? 2, তাকে জিজ্ঞেস করেছেন বলে তো মনে হয় না। তিনি তো তার পরেও বলছে, হ্যাঁ তো আপনার তথ্য তো ছিল টার্গেট কিলিং হবে, তারপরেও আপনার হাদি যেভাবে চলছে রাস্তাঘাটে হেঁটে রিকশায় চড়ে, সে তো একটা সফট টার্গেট, তাকে হত্যা করেছে। এবং যে লোকটি হত্যা করেছে সে তার সাথেই ছিল। তো তিনি তারা কি দাবি করতে পারে না সেই লোকটি দেশে আছে না বিদেশে গেছে? ভারতে পাড়ি জমাইছে বলা হচ্ছে, আবার বলা হচ্ছে দেশে আছে। তো এটার আবার বলতেছে সরকারের পক্ষ থেকে আগামী 10 দিনের ভিতরে বিচার হবে। আর ভাই, কিলারই ধরা পড়লো না, বিচার কেমনে করবেন? তার মানে যে কিলার যদি পালায় যায়, অনুপস্থিত রায় তো দিতেই পারেন, কোর্ট বসে আছে, রায় দিয়ে দিল, এটা তো বিচার হলো না। আজিজ ভাই, এরকম পরিবেশের মধ্য দিয়ে যে নির্বাচনী মাঠে দিনগুলো গড়াচ্ছে, সামনের দিকে ভোটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আপনার কাছে কি মনে হয়, আপনার অবজারভেশন কি বলে? উৎসবের দিকেই তো এগিয়ে যাচ্ছি নাকি? দেখেন, উৎসবের দিকে এগোচ্ছি বটে, নাও করতে পারি না, হাও করতে পারি না। অর্থাৎ নির্বাচন হবে এটাও সিরিয়াসলি বলতে পারছি না, নির্বাচন হবে না এটাও না। 1/11-এর সময় 2 বার আপনার শিডিউল পাল্টেছে, 10 দিন আগে সরকার বদলে গেছে। তো এখনও তো ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে তবে কিন্তু যদি দিয়ে কথা বলে, তার উপরে আস্থা নাই। সে আদৌ নির্বাচন যেটা বলছে এটা সত্য কিনা এটা তো মানুষ বিশ্বাস। আপনি কি কোনো ডটস দেখছেন এখানে? আপনি রিক্সা ওঠেন না, জিজ্ঞেস করেন না, রিক্সাওয়ালা জিজ্ঞেস করবে ইলেকশন ফাইনালি হবে তো। কিন্তু আমরা তো মনে করি যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন দরকার, কারণ দেশটা তো ফোকলা হয়ে গেছে, প্রবাসী আয় বেড়েছে কারণ বিনিয়োগ নাই বলে, আর সর্বক্ষেত্রে তো 33 বিলিয়ন আজকে রিজার্ভ। হ্যাঁ, ওটা তো বিনিয়োগ নাই, ব্যবসা নাই, মানে জমে গেছে। হ্যাঁ, IMF এর সব লোন শর্ত মেনে লোন নিয়েছেন, সে এখন বাজার হু হু করে আর লাগাম টানতে পারেন না। মুদ্রাস্ফীতি আপনি দেখেন, আপনার পত্রিকায় ছাপা হয়েছে গতকালকে, মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বাজার সব ব্যবসা ট্যাবসার সব 30% কমে গেছে। এবং আজকে আবার দেখলাম শেয়ার বাজারে 8টি কোম্পানি হল্ট করেছে। হ্যাঁ, তো এভাবে তো সব বন্ধ হচ্ছে। ইন্ডাস্ট্রি, উনি একবার গার্মেন্ট ব্যবসা করতো, গার্মেন্ট ব্যবসায়ী তো 1/3 বন্ধ হয়ে গেছে। বিশ্ব ব্যাংক সবচাইতে, বিশ্ব ব্যাংকের জরিপ তো বিশ্বাস করতে হবে। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছর জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে। কিন্তু আপনি এখন নির্বাচন ছাড়া সারা দেশ, পৃথিবী, এমনকি ভারতও বলে নির্বাচিত সরকার হলে তারা সম্পর্ক
উন্নত করবে। মানে কিছুটা ইউটার্ন করতে পারে এই এটা জায়গা থেকে। হবে, হ্যাঁ, বিনিয়োগ আসবে। কিন্তু নির্বাচিত- ব্যবসায়ীরাও কিন্তু মুখিয়ে আছে একটি নির্বাচনের জন্য, এবং তারা নতুন করে যে রিইনভেস্টমেন্ট করতে হয়, রনি ভাই, ব্যবসায়ীদের কিছু প্ল্যান থাকে যে রিইনভেস্টমেন্ট মনে হয় বন্ধ না আছে। না, ব্যবসায়ীরা, উনি তো ব্যবসায়ী, ব্যবসার টাকার নিরাপত্তা চায় না। আপনি এই সরকার কখন আসে যায় ঠিক না, তার মানে গ্রিন ইনভেস্টমেন্টের কোনো এনভায়রনমেন্ট না, দেখছেন না? নির্বাচিত সরকার হলে দেখেন ভারতের পলিসি পাল্টাইছে। আগে শেখ হাসিনা নিয়ে অনেক কথা বলতো, লাস্টে বলে দিছে তার ইচ্ছা যাবে কি যাবে না। এখন কিন্তু তারাও বলে যে নির্বাচিত কিন্তু সরকার আপনি হলে- আপনি তো আবার সংশয় প্রকাশ করলেন যে ভোট হবে কি হবে না, এখনো আপনি দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে আছেন। কারণ অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত, দেশ ফোকলা হয়ে গেছে। সরকার বারবার বলতেছে, এতবার বলে কলা কলা খায় না, চোরে কি চোরে করে কলা খাই না, আসলে কলা খাচ্ছে বলেই তো কলা খাই না। আসবে আপনার কাছ থেকে আরও একটু শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ ছিলাম আলোচনায়। এম এ আজিজ ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে সরকার বারবার বলতে হচ্ছে কেন যে নির্বাচন হবেই, আপনি এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আপনি রিকশায় উঠতে বললেন, তার মানে কি কোনো মানুষ বিশ্বাস করছে না, না পরিবেশটা ধীরে ধীরে না না, একটু বৈরী আমি হয়ে বলছি যাচ্ছে? নির্বাচন দরকার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় আপনার দেখেন যদি কিন্তু ছাড়া কথা বলতো না। এখন সোজা কথা বলে কিন্তু মানুষ বিশ্বাস নিচ্ছে না, অনেকেই বিশ্বাস করে। কিন্তু এখন তো আর অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, কেন সুযোগ নেই? এখন তো ভোট চলছে এক প্রকার। 12 তারিখ ভোট হবে ফেব্রুয়ারির। 1/11 সময় তো 10 দিন আগে ভোট নাই হয়ে গেছে। অমন পরিস্থিতি তো সরকার নেই, না, অমন পরিস্থিতি সবগুলো নাই না। রাজনৈতিক দল তো শোনেন, নির্বাচন চাচ্ছে। না না, খারাপ পরিস্থিতি। 11 সময় তো এই রাজনৈতিক একটি গোষ্ঠী নির্বাচন ভণ্ডুল করতে চাইছিল, এখন তো সেই পরিস্থিতি নেই, সবাই নির্বাচনমুখী, সবাই চাচ্ছে ভোট হোক। এখন কি ওই যে আপনি করলেন না কোন কি ইনকিলাব মঞ্চ, তারাও ইনকিলাব মঞ্চ তো বলতেছে- রাজনৈতিক দল না। না, দল না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তো ব্লক করে বসে আছে বিচারের জন্য। বিচার করতে পারতেছেন না কেন? বিচারের সাথে কি ভোটের সম্পর্ক আছে? আছে, থাকবে না কেন? কিভাবে? থাকবে না কেন? হাদি একটা সাধারণ ছেলে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো আলোড়িত হয়েছে। যতই বলেন আমাদের এই সাবকন্টিনেন্টে তো এটা একটা আলোচিত বিষয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা শাহবাগ কয়েকটা দিন দখল করে আছে, আপনার দখলও মুক্ত করতে পারতেছেন না। তারা বলছে বিচার না হলে ইলেকশন হবে না, বিচার হলে আপনার ওই জায়গায় শাহবাগের সময় কাদের মোল্লার ফাঁসি আইন বদলিছে না? বদলিছে তো, এটাকেও গুরুত্ব হিসেবে উদাহরণ হিসেবে নেবে, এটা নিবেন যে তারা বলতেছে যে ইলেকশন হবে না। ওখানে তো যখন জানাজা হয় হাদির, সেদিন তো মোটামুটি কেউ কেউ আপনার সুরমা মাখা শুরু করছিল রাষ্ট্রপতি হবে, বিপ্লবী সরকার ঘোষণা না, হওয়ার কথা ছিল। এটি মনে হয় আপনার অনুমান হতে পারে। অনুমান না, ওটা ঘোষণা হয়েছিল, এটা হয়তো তথ্য এরকম তথ্য একটা আছে। না, কিছু কিছু উন্নাসিকের ভিতরে এটা ছিল যে ওই দিন বিপ্লবী সরকার ঘোষণা হবে, উনি প্রেসিডেন্ট হবেন দেশের। রনি ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি আজিজ ভাইয়ের কথাকে সমর্থন করেন? এরকম কোনো সিমটম তো আমরা দেখিনি। আজিজ ভাই কিসের আলোকে বলছেন? আচ্ছা, প্রথমত হলো যে আজিজ ভাই যেভাবে বলছে আমি তার সাথে আরও যুক্ত করে বলি, আরও তথ্য দিয়ে বলি যে 1/11 যে প্রেক্ষাপটে হয়েছে তার চাইতে বর্তমান প্রেক্ষাপট আরও ভয়ঙ্কর। কিভাবে? 1/11 সময় একটা সুন্দর সিভিল ব্যুরোক্রেসি ছিল, একটা মিলিটারি ব্যুরোক্রেসি ছিল স্ট্রং, আর 1/11 সময় একটা রাজনৈতিক সংহতি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা শক্তি ছিল, এবং চ্যাংড়া পোলাপানের হাতে কোনো ক্ষমতা ছিল না 1/11 সময়ের হাতে, জ্ঞানীগুণের ছিল। খুব চমৎকার একটা ব্যাংকিং ব্যবস্থা ছিল, অর্থনৈতিক ভিত্তি ছিল। এখন আপনি চিন্তা করুন যেটা ইরানে হয়েছে, এই সরকার গত 14 মাসে কয়বার টাকা ছাপিয়েছে আপনি জানেন না। আপনি নিউ মার্কেটিংয়ের খোঁজ নিয়ে দেখেন যে মাছটি আপনি কিনেছেন 400 টাকা করে কেজি, সেই মাছটি 1200 টাকা কেজি হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ হলো যে আপনি এই যে টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি করেছেন। এই যে দুটো ব্যাংক, মানে এই যে ইসলামী ব্যাংকগুলোকে প্রথম দফায় 20,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো, সেই টাকা এই আমাদের জাতির ঘাড়ের উপর চড়ে পড়ছে, সেটা তো ফেরত আনতে পারেননি। আবার এই যে 5টা ব্যাংক একত্র করে আরও 30,000 কোটি টাকা দিলেন, মোট 50,000 কোটি টাকা। এই বছর রাজস্ব খাতে
অ্যাটলিস্ট 40,000 কোটি টাকার আপনার রাজস্ব ঘাটতি আছে কালেকশনে। আপনি এই টাকাগুলো কীভাবে? আমার কাছে তো মনে হয় যে গত 15 মাসে এই সরকার অন্ততপক্ষে 2 লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েশনে আসে। এর মধ্যে নতুন 5,000 কোটিপতি হয়েছে। তাহলে নতুন 5,000 কোটিপতি যারা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না, এই আমলে এসে 5,000 কোটিপতি হয়েছে, মানে 5,000 কোটি টাকা লুটপাট করেছে, যেখানে ব্যবসা নাই, 1 কোনো কোটি কিছু টাকা নাই। করে আর্ন করলো। রাইট। তাহলে যদি 5,000 কোটি টাকা এভাবে হয়ে থাকে, তাহলে কি হলো দেখেন, সমাজের প্রত্যেকটা পরতে পরতে অসংখ্য হোল তৈরি হয়ে আছে, গর্ত তৈরি হয়ে আছে। 2 নম্বর হলো যে আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সক্ষমতা চিন্তা করেন। একটা ইয়াং ছেলে, ওই যে ছেলেটা হবিগঞ্জে যে এসে থানায় ধমক দিল, মেহেদী হাসান, আমি দেখলাম ওর মোষ ঠিক মতো ওঠে নাই, দাড়িও ঠিক মতো ওঠে নাই। একেবারে কলেজ গোয়িং স্টুডেন্ট মেবি। আমার এখনও বিশ্বাস করেন ওসি দেখলে ভয় লাগে। আমি এখনও থানার সামনে দিয়ে সাধারণত কার্যত পক্ষে থানার দিকে তাকাই না। আমরা এইভাবে শিক্ষা হয়ে আসছে। এই ছেলে ওসিকে গালাগালি করছে, তারপর ওসি রাগ করে সারা দেশ যখন দেখলো, পুলিশ মনে করছে যে আমরা গেইন করব, এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করছে, রাখতে পারছে। তো পুলিশ, রনি ভাই, আপনার আলোচনায় আমি একটু তথ্য যোগ করতে চাই। সেটি হচ্ছে যে তারা কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে বা এরকম একটা ঘন্টার টাইম ফ্রেম দিয়ে দিয়েছে যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটেছে দায়মুক্তি দিতে হবে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে। যদিও এটি আমরা সমর্থন করি, জুলাই গণ অভ্যুত্থানে যাদের অবদান আছে তাদেরকে এক ধরনের দায়মুক্তি দেওয়া উচিত। তারা একটি আলটিমেটাম দিয়েছে আজকে। আচ্ছা, এনিওয়ে, তো এখন এই ছেলের জামিন হয়ে গেল, অথচ সে যেভাবে কথাবার্তা বলেছে, সে কিছু করুক বা না করুক, শুধুমাত্র থানায় বসে ওই ধরনের কথাবার্তা বলাই ক্রিমিনাল অফেন্স। কিন্তু জামিন দিয়ে তাকে বের করার জন্য পুলিশ পাগল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে শাহবাগে আপনি যেটা দেখছেন, ইনকলাব মঞ্চ, হয়তো 2 জন বসে আছে, হয়তো 5 জন বসে আছে, কিন্তু এখনও পর্যন্ত এই রাষ্ট্রের যে পেইন, এই রাষ্ট্রের যে যাকে বলে ট্রমা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সময়টাতে, কেউ দোসর হিসেবে বা কেউ অন্য হিসেবে, এই ট্রমাটা আমরা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। এবং রাষ্ট্রের যে কোনো একটা পরিস্থিতি অত্যন্ত শক্ত হাতে মোকাবেলা করার জন্য যে ব্যাকবোন দরকার, যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের, যে ব্যাকবোন দরকার রাজনীতিবিদদের, এবং যে ব্যাকবোন দরকার নেতাকর্মীদের, তার কোনো নাই। দেশের প্রধানতম যাকে বলা হয় রাজনৈতিক দল বিএনপি, তাই না? 35% যেখানে তাদের সমর্থন, সেই দলের প্রধান জনাব তারেক রহমান, যিনি সবাই ধরে নিচ্ছে যে নির্বাচন কোনো মতে যদি একটু নির্বাচন হয় তিনি হবেন প্রধানমন্ত্রী। এখন টিনের চালায় কাউয়া, তারেক আমার ড্যাশ, 1, 2, 3 অমুক, এই কথা বলে সমস্ত বিশ্ববিদ্যালয় তাকে গালাগালি করে অস্থির করে দিল। আর যারা গালাগালি করলো আবার তাদের সাথে তিনি বৈঠক করতে বাধ্য হলেন, এক টেবিলে বসে বসে, একসাথে বসে বসে বৈঠক। সব মিলিয়ে এক ধরনের সন্দেহ সংশয়। আপনি দেখা হলে ঠিক আছে, আপনি সুন্দর করে পোলাও দিচ্ছেন, কুরমা দিচ্ছেন, পাশে একটু এমন একটা জিনিস দিয়ে দিলেন হলুদ রঙের, আপনি যদি সেটা খাবার খান, এটা কেউ আপনাকে রুচিশীল মানুষ বলবে না। তো এখন টোটাল ব্যবস্থা হলো কি, একজন লোক যার কথা আমরা বিশ্বাস স্থাপন করতে পারছি না, সবাইকে আমাদের মনে হচ্ছে প্রতারক, এ মিথ্যা কথা বলে, এ যা বলে একে নির্ভর করা যায় না, এর প্রতি ডিপেন্ড করা যায় না, এটা কি দিন না রাত, কালকে কি হবে আমরা জানি না, মানে একটা ধারাবাহিকতাহীন। প্রকৃতিতে 6টা ঋতু আছে, বর্ষা পরে কি আসবে আমরা জানি, গ্রীষ্মের পরে বর্ষা আসবে, শীতের পরে কি আসবে আমরা জানি, কিন্তু আমরা এই বাংলাদেশের একজনও জানি না আজকের এই সময়টাতে আমি যখন টকশো করছি কালকে কি হবে। রনি ভাই, আমরা শুনবো, আমরা আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। রনি ভাই, আপনার সাথে আলোচনায় ছিলাম, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনারা দুজনই আলোচনা করলেন, দুজনই এক ধরনের অস্থির সময়কেই বিশ্লেষণ করলেন যে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে আছি। তারপরেও তো আমাদের সম্ভাবনার স্বপ্ন দেখতে হবে, দেখবো কিভাবে? না, প্রথমত হলো কি সম্ভাবনার, আমরা এখন আপনি যদি সে নজরুল কবিতার মতো, আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, চারিদিকে অসংখ্য সমস্যা, আপনি সেটা অ্যাসার্টেন না করে স্বপ্ন দেখতে থাকেন, আপনি আরও বিপদগ্রস্ত হবেন। আমাদের এই যে বর্তমান যে সমস্যা, এই সমস্যা আমাদের যে একটা ব্রিদিং স্পেস দরকার ছিল, এই সময় আমাদের যে নেতৃত্ব দরকার ছিল, এই সময়টাতে আমাদের অর্থনীতি, আইন শৃঙ্খলা, অন্যান্য যে বিষয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি গত 15 মাসে করার দরকার ছিল সেগুলো না করে অতিরিক্ত যে কাজগুলো করা হয়েছে, তার ফলে পুরো রাষ্ট্রযন্ত্রের যে সংহতি,
এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই ক্ষতির জায়গাতে মোরাললেস আমরা সবাই সাফারার। একটা রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও সাফারার। তো সেখানে আমি স্বপ্ন দেখার কথা কেন বলবো? এখানে বলাটাই তো রীতিমতো মিথ্যা কথা হবে, অন্যায় হবে, গুনাহ হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরবো, নতুন একটা না, এই বাংলাদেশ, নির্বাচনের সাম্যের বাংলাদেশে আমি ফিরবো। বলি এখন এই নির্বাচনের মাধ্যমে তারা জামাতের আমির আসলেন বা তারেক রহমান সাহেব আসলেন, তারা তো আসলে আসমান থেকে কোনো মান্নাস হালু আনতে পারবেন না। তাদের জন্য বিশ্বের কোনো দেশ টাকার বস্তা নিয়ে আসবে না। আমাদের দেশের যেই কয়টা টাকা নিয়ে আছে, যে স্ট্রাকচার আছে, যে থানা পুলিশ প্রশাসন আছে, তাদের দিয়েই তো তাদের কাজ করতে হবে। আচ্ছা, আপনি দেখান তো যে ধরুন মির্জা ফখরুল সাহেব, কিংবা ধরুন সালাউদ্দিন সাহেব, কিংবা ধরুন সেই বিএনপির টপ যে নেতাগুলো আছেন, 5 জন নেতা বা 10 জন নেতা, যারা এর আগে মন্ত্রী ছিলেন, এখন এর আগে মন্ত্রী থাকার পরে তারা যে সফল হয়েছেন, এইবার এই 15 বছরে আওয়ামী লীগের ছ্যাঁচা খাওয়ার পরে, গুঁতো খাওয়ার পরে, মামলা মোকদ্দমায় ব্যাকবোন হারানোর পরে, শরীরে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া থেকে শুরু করা, প্রতি মাসে যাদের সিঙ্গাপুরে যেতে হয়, তারা এই বসে এসে একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কেন ভালো করবেন? কিভাবে ভালো করবেন আমাকে বুঝান আপনি। আর তারা যে ভালো করবেন, কি কি করবেন, হ্যাভ ইউ এভার সিন এনি প্ল্যান প্রোগ্রাম যে আমার এই কাজ করবো? আজ পর্যন্ত তো কিভাবে সে ব্যাংকিং করবে? এই যে বিএনপি বলছে যে আমরা 31 দফা দিয়েছি। আরে বাবা, এত মানে দফার তো সময় না, আমাকে ডাইরেক্টলি বলতে হবে যে আমি এই কাজগুলো করব, ডাইরেক্টলি এই কাজগুলো করব। মানে সেরকম কোনো সম্ভাবনা না, দেখছেন? আমি কোনো সম্ভাবনা দেখছি না। আজিজ ভাই, আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে। না দেখেন, আমি তারেক রহমানকে আমি বিলেতি বাংলাদেশি নামকরণ করেছি, কারণ তিনি 17 বছর বিলেতে ছিল। বিলেতি কালচারে তিনি, সেখানে উত্থান পতন আছে, ব্রিক্স সময় সেখানে রাজা আছে, রিটেন কনস্টিটিউশন নাই, তারপরেও তো সেখানে গণতান্ত্রিক প্র্যাকটিস হয়, যেটা আমরা অনুসরণ করি। আমি বলবো তিনি ওখানে তো, আমি বলবো 5 বছর চিকিৎসা নিয়েছে আর 12 বছর ওই দেশের আলো বাতাসে বড় হয়েছে। তিনি ওই দেশের গণতন্ত্র দেখেছে, আইন শাসন সুশাসন দেখেছে, কিন্তু বাংলাদেশের মাটিতে এসে আমি তাকে নিজে 2 বার কথা বলেছি। আমি কিন্তু বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আপনাকে বিএনপিতে কেউ চ্যালেঞ্জ করেন নাই, তাকে সার্কেল পরিবর্তন করতে হবে। তাকে, আমার বক্তব্য হচ্ছে রাজনীতিতে রনিবার সাথে একটু ডিফার করব, কিছু কিছু ক্ষেত্রে স্বশিক্ষিত হলেও চলবে। যেমন মৌলানা ভাসানী ছিল, তিনি কিন্তু শিক্ষিত ছিলেন না, তিনি মন্ত্রীও ছিলেন না, কিন্তু তিনি হুঙ্কার দিলে কিন্তু রাজনীতিতে পট পরিবর্তন ঘটতো। এখন ধরেন আপনি যেটা বললেন যে দুইটা, একটা বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে আর জামাতের নেতৃত্বে আছে। ধরেন বিএনপি মোটামুটিভাবে কন্টেইন করতে পেরেছে, সবাইকে পত্র দিয়েছে, পাশ করুক ফেল করুক, পারছে। কিন্তু জামাতের ভিতরে দেখেন তো যে 10টা দল আছে, এনসিপি ওখানে ঢুকছে। এনসিপি বলেন তো দেখি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এটা তো জামাতকে ইসলামিক দলই মনে করে না। এরপরে আরও ইসলামিক দল আছে না, প্রত্যেকের আলাদা আলাদা আর্ক রাইভেলরি আছে। ইশতেহারটা দিবে কিভাবে? নির্বাচনের ইশতেহারটা দিবে কী করে? দিতেই তো পারবে না। এবং এখনও আসন ভাগাভাগি শেষ হয় নাই। এটা যখন এই যে এদের ভিতরে অসন্তোষ তৈরি হবে, তখন তো সব বেরিয়ে বলবে ইলেকশন চাই না, ইলেকশন চাই না, এই কথাই তো কইব। এনসিপি ধরেন একটা, যাই বলেন না কেন, একটা আন্দোলনের শক্তি তো, একটা ব্র্যান্ড ভ্যালু তো আছে। এনসিপি থাকুক, টিকে থাকুক, এটা তো আমরা চাইছিলাম, কিন্তু এটা তো অন্ধকার গহ্বরে ঢুকে গেছে। এখন ওরাও তো বলছে আমরা মধ্যপন্থার দল, আরে বিএনপি তো মধ্যপন্থার দল, সেখানে সেখানে সিট কম পাইছে, অন্ধকারে ঢুকে গেছে। তাহলে আপনি বলেন, এই জন্যই বলছি যে আমাদের সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়? অস্বস্তি থাকবে। তার ভিতরে যদি তারেক রহমান, আমি বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হইতে পারে, তাহলে হয়তো আমরা এক প্রত্যাশা ধরনের সম্ভাবনা দেখা দেবে। ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ গোলাম মাওলা রনি ভাই, আপনাদের দুজনকেই। দর্শক, আজকের মতো শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।